দেখো, গতদিন যা আমরা শিখেছি যে পাণিনীয় ব্যাকরণ সম্পর্কে, তার একটা সাধারণ ধারণা পেয়েছিলাম। সূত্রকারকে, বার্তিককারকে, আচ্ছা সূত্রকারকে আমি জিজ্ঞাসা করছি, উত্তর দেবে। সূত্রকারকে ভগবান পাননি। পাণিনি। বার্তিককারকে কাত্যায়নী। কাত্যায়ন। কাত্যায়নী নয়, কাত্যায়ন। হ্যাঁ হ্যাঁ, আর কাত্যায়ন। মহর্ষি কাত্যায়ন। ভাষ্যকারকে মহর্ষি পতঞ্জলি। 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 ভাষ্যেতে মোট কটা আহ্নিক আছে? 8টি। 8টি। 85টি। 85টি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 85টি। হ্যাঁ 85টি। অষ্টাধ্যায়ীতে মোট কটা অধ্যায় আছে? 8টা। 8টা। 8টি। মোট সূত্র হ্যাঁ, কটা আছে? 3996। 3996টা সূত্র আছে। ঠিক আছে। সিদ্ধান্ত কৌমুদীর রচয়িতাকে? ভট্টজিৎ দীক্ষিত। ভট্টজি দীক্ষিত। বৃত্তিকার কে? বৃত্তিকার ভট্টজিৎ দীক্ষিত। ভট্টজি উনি তো দীক্ষিত। বৃত্তিকার। হুম। সিদ্ধান্ত কৌমুদীর একটা প্রসিদ্ধ টিকা কি হবে? ওই স্যার, তো বাল মনোরমা। ভালো মনোরমা। ও বাল বাল মনোরমা আর একটা বাল ও মনোরমা আর তত্ত্ববোধিনী। তত্ত্ববোধিনী। উচ্চারণটা হবে বাল মনোরমা। বাল মনোরমা। ঠিক আছে? বাল মনোরমা। ওখানে একটা অকার আছে, ওই অকারটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে? বাল মনোরমা। রচয়িতাকে? বাল মনোরমার রচয়িতা বসুদেব দীক্ষিত। বাসুদেব দীক্ষিত। বাসুদেব। বসুদেব যাই না। হোক, চলো দেখো, এই যে আমাদের যে দর্শন, এই দর্শন কয় প্রকার জানা আছে? মূলত দর্শন কয় প্রকার? দর্শনকে কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা, মূলত 2 প্রকার, আস্তিক ও নাস্তিক। আস্তিক এবং নাস্তিক। দর্শন মূলত 2 প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে আস্তিক, 2 হচ্ছে নাস্তিক। আস্তিক দর্শন কয়টি? 5টি। 6টি। হ্যাঁ, আস্তিক 5টি। 5টা না 6টা, কোনটা? 6টি। মীমাংসা তো হ্যাঁ 2টো, 6টা। ন্যায়। ঠিক আছে? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ বৈশেষিক। না? আমি শুনতে পাচ্ছি তো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। স্যার ও বললো যে আমি অনলাইনে ক্লাস করব না, অফলাইনেই করবো। আচ্ছা ঠিক আছে, স্যারকে কল করে নিস তাহলে। ঠিক আছে। সাংখ্য যোগ পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা, এই হচ্ছে 6টা দর্শন। ন্যায় দর্শনের প্রবক্তাকে? মহর্ষি গৌতম। বৈশেষিক? মহর্ষি কনাদ। সাংখ্য? কপিল। কপিল। মহর্ষি কপিল। যোগ দর্শনের প্রবক্তা? মহর্ষি পতঞ্জলি। পতঞ্জলি। পূর্ব মীমাংসা? মহর্ষি জৈমিনী আর উত্তর মীমাংসা বাদরায়ণ। বাদরায়ণ। বাদরায়ণ কে? ব্যাসদেব স্যার, হুম, এটা মনে আছে। ব্যাসদেব। ঠিক আছে? আর এইদিকে যে নাস্তিক দর্শন 3টে, কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন। চারবাক, এদিকে হচ্ছে বৌদ্ধ এবং বৃহস্পতি, জৈন। জৈন। জৈন চারবাকের প্রবক্তাকে?
আচার্য বৃহস্পতি। আচার্য বৃহস্পতি। বৃহস্পতি, এইগুলোই বলেছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম স্যার। প্রথম দিন। গৌতম বুদ্ধ। আর জৈনদেরকে? ওই তো ঋষভনাথ। ঋষভনাথ। না, মহাবীর না, ঋষভনাথ। ঋষভনাথ। হুম। জৈনদের মোট কজন তীর্থঙ্কর মনে আছে? 12 জন। 24 জন। 24 জন, ঠিক ও। আছে। 24 জন তীর্থঙ্কর, তার মধ্যে ঋষভনাথ হচ্ছেন প্রথম, আর শেষ হচ্ছে কে? মহাবীর জৈন। এখন বক্তব্য হচ্ছে, এই যে যারা আস্তিক দর্শন, মানে যারা আস্তিক দার্শনিক, তারা তো ভগবানকে বিশ্বাস করেন। ভগবানকে বিশ্বাস করেন, সেই জন্য দেখবে যে কোনো ভালো কাজ বা মহৎ কাজ শুরু করার আগে তারা আগে ভগবানকে স্মরণ করেন। তোমরাই দেখবে না, যখন পরীক্ষা দিতে যাও, ঘরেতে যে অধিষ্ঠিত দেবতা আছেন তাদেরকে স্মরণ করে যাও, যারা অগ্রজ আছেন, যারা পূজনীয় আছেন তাদেরকে প্রণাম করে যাও। কেন না? আশীর্বাদ নাও। কি জন্য? যাতে পরীক্ষা ভালো হয়। পরীক্ষা ভালো হয় মানে কি? তার মানে হচ্ছে, এখানে ভালো বলতে পরীক্ষা দিতে বা পরীক্ষায় লেখার সময়ে তোমার যাতে কোনো বাধা না আসে। বাধা বলতে কীরকম? যদি আনকমন আসে তুমি আর লিখতে পারবে না। যদি আনকমন আসে তুমি আর লিখতে পারবে না, তার মানে আনকমন আসাটাই বাধা এখানে। তাহলে প্রণাম করলে বা ঈশ্বরকে স্মরণ করলে কিভাবে সেটা দূর হয়ে যায়? মানে যে কোনো কর্ম শুরু করার আগে তুমি যদি ঈশ্বরকে স্মরণ করো, তাহলে ঈশ্বর তোমার প্রতি অনুকূল হন। অনুকূল হয়ে তিনি তোমার সেই কর্মের বাধাটা দূর করে দেন। তিনি সেই কর্মের যে বাধা সেটা দূর করে দেন। অতএব যে কোনো কর্মের প্রারম্ভে কর্মটা যাতে নির্বিঘ্নে পরিসমাপ্তি হয়, সেই জন্য কি করে? সেই জন্য যে কোনো কর্মের পূর্বে আস্তিকগণ ঈশ্বরকে স্মরণ করেন। এটা হচ্ছে পরম্পরা, একটা রীতি। মানে আমিও করি, আমার যারা পিতা, তার পিতা, তার পিতা, তারাও করেছেন। যদি তিনি ঈশ্বরে বিশ্বাস করেন তো ঠিক আছে। অতএব এটা বরাবরই চলে আসছে, আমার পরবর্তী যারা তারাও করবে, ঠিক আছে। তার মানে প্রসঙ্গ হচ্ছে, যে কোনো কর্ম করতে গেলে তোমাকে ঈশ্বরের স্মরণ করা উচিত। এটা হচ্ছে শিষ্ট পরম্পরা। আমাদের পূর্ব অগ্রজরা শিখিয়েছেন, সেটা আমরা শিখেছি। আমাদের আচরণ দেখে অন্যরাও শিখবেন। তাহলে এই যে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে সিদ্ধান্ত কৌমুদী। সিদ্ধান্ত কৌমুদীর যে সংজ্ঞা প্রকরণ, যে বললাম না যে সিদ্ধান্ত কৌমুদীতে মোট প্রকরণ আছে কটা? মোট প্রকরণ, সিদ্ধান্ত কৌমুদীতে মোট প্রকরণ কটা? 70টি। তার মধ্যে প্রথম প্রকরণ সংজ্ঞা প্রকরণ। সেই সংজ্ঞা প্রকরণ আমাদের পাঠ্যে আছে। সংজ্ঞা প্রকরণ আমাদের পাঠ্যে আছে, ঠিক আছে। এখন এই যে সংজ্ঞা প্রকরণ, প্রথম প্রকরণ তার মানে কি? ভট্টজি দীক্ষিত সিদ্ধান্ত কৌমুদী ব্যাখ্যা করার পূর্বে, মানে ব্যাখ্যা করার সময় তিনি প্রথম প্রকরণ হিসেবে তিনি সংজ্ঞা প্রকরণ আলোচনা করেছেন। তার মানে তিনি একটা মহৎ কর্মে প্রবৃত্ত হয়েছিলেন। গ্রন্থকার আচার্য ভট্টজি দীক্ষিত তিনি একটা মহৎ কর্মে প্রবৃত্ত হয়েছিলেন, এবং সেই কর্মটা কি? গ্রন্থ রচনা। সিদ্ধান্ত কৌমুদীরূপ যে গ্রন্থ, সেই গ্রন্থের রচনারূপ যে কর্ম, সেই কর্মেতে প্রবৃত্ত হয়েছেন। আর সেই কর্মেতে প্রবৃত্ত হওয়ার পূর্বে তিনি স্মরণ করছেন তার যে সমস্ত ইষ্ট দেবতা, তাদেরকে স্মরণ করছেন। অতএব এটাকে বলা হয় মঙ্গলাচরণ। এই যে কর্মে প্রবৃত্ত হওয়ার পূর্বে ঈশ্বরকে স্মরণ করছো, এই যে ঈশ্বরকে স্মরণ করা, এটাকে বলা হয় মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ, ঠিক আছে। মঙ্গল তার আচরণ। মঙ্গল মানে শুভ কিছু একটা তার আচরণ, তাকে বলা হয় মঙ্গলাচরণ। তা কি মঙ্গলাচরণ করছেন দেখো।
মুনিত্রয়ম নমস্কৃত্য তদুক্তিঃ পরিভাব্য চ বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীয়ম বিরচ্যতে। এটা হচ্ছে মঙ্গলাচরণ। মুনিত্রয়ম নমস্কৃত্য তদুক্তিঃ পরিভাব্য চ বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদীয়ম বিরচ্যতে। না, এটার সরলার্থ কি আমরা দেখব আগে, ঠিক আছে? শ্লোকটার সরলার্থ খাতা পেন বের করো। এখানে অনেক এই শ্লোকটাও হয়তো আজকে পড়ানো হবে, ঠিক আছে? তাও হবে কিনা সন্দেহ আছে। শ্লোকটার মধ্যে অনেক কিছু বিচার আছে। খাতা পেন বের করবে, প্রত্যেকেই লিখতে হবে। তাহলে কি সরলার্থ? মানে এখানে কর্তা উজ্জ আছে, মানে বাক্যটা আছে কর্মবাচ্যে। এই সম্পূর্ণ বাক্যটা আছে কর্মবাচ্যে, আর কর্তা উজ্জ আছে। কি বলছে? ময়া ভট্টজি দীক্ষিতেন। ময়া ভট্টজি দীক্ষিতেন, এটা হচ্ছে কর্তা। মুনিত্রয়ম নমস্কৃত্য তদুক্তিঃ পরিভাব্য চ ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী বিরচ্যতে। ময়া ভট্টজি দীক্ষিতেন মানে, ময়া মানে আমার দ্বারা, মানে ভট্টজি দীক্ষিত তিনি বলছেন যে আমার দ্বারা ইয়ম সিদ্ধান্ত কৌমুদী, এই সিদ্ধান্ত কৌমুদী মানে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী বিরচ্যতে, আমার দ্বারা এই সিদ্ধান্ত কৌমুদী রচিত হচ্ছে। না, রচনা করার পূর্বে কি কি করছি? বলছে মুনিত্রয়ম নমস্কৃত্য, মানে মুনিত্রয়কে নমস্কার করছি। মুনিত্রয়ম নমস্কৃত্য মানে মুনিত্রয়কে নমস্কার করছি। মুনিত্রয় বলতে কে কে বলো তো, দেখি কে বলতে পারে। মুনিত্রয় বলতে কে কে? পতঞ্জলি, কাত্যায়ন আর পানিনি। আর পানিনি। মুনিত্রয়ম নমস্কৃত্য মানে মুনিত্রয়কে নমস্কার করে, এবং তদুক্তিঃ পরিভাব্য চ, তদুক্তিঃ তাদের উক্তি সমূহকে বিচার করে, তাদের উক্তি সমূহকে বিচার করে, হ্যাঁ, ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী বিরচ্যতে, এই বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী রচনা করছি। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? মানে এই শ্লোকটার যে সরলার্থ হচ্ছে এটা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভট্টজি দীক্ষিত সেই আমি বা আমার দ্বারা মুনিত্রয়কে নমস্কার করে এবং তাদের উক্তি সমূহকে পরিভাব্য মানে বিচার করে, পরিভাব্য পদের আরেকটা অর্থ আছে, সেটা এখানে দেখবো আমরা কি আছে। তা তাদের উক্তি সমূহকে বিচার করে এই বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী বিরচ্যতে মানে রচনা করছি। এই বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী আমি রচনা করছি, বা আমার দ্বারা রচিত হচ্ছে। ঠিক আছে? এখন এখানে কর্তাকে, কর্তা হচ্ছেন ময়া ভট্টজি দীক্ষিতেন, এটা কর্তা। বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী কর্ম, এবং বিরচ্যতে হচ্ছে ক্রিয়া। বিরচ্যতে এটা ক্রিয়া। এখানে দেখো বিরচ্যতে এই যে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী এটা কর্ম, এটা কোন ধাতুর দৃষ্টিতে? আমি একটা সিম্পল বাক্য দিয়ে বোঝাচ্ছি, দেখো বুঝতে পারবে। যদি বলা হয় যে অহম চন্দ্রম দৃष्ट्वा অন্নম খাদামি, এখানে কর্তাকে, কর্তাকে এখানে অহম হচ্ছে কর্তা। এখানে ক্রিয়াকে, ক্রিয়া কোনটা? খাচ্ছি, খাদামি এটা ক্রিয়া। তাহলে দেখো খাদামি, খাদামি
খাদামি এটা ক্রিয়া, আর সেই ক্রিয়ার কর্তা হচ্ছে অহম। খাদামি ক্রিয়ার কর্তা হচ্ছে অহম, আর এই খাদামি ক্রিয়ার কর্ম হচ্ছে অন্নম। কিম খাদামি অন্নম খাদামি। ঠিক আছে, তাহলে কি বললাম? খাদামি ক্রিয়ার কর্তাকে অহম, আর খাদামি ক্রিয়ার কর্মকে কি হবে? খাদামি ক্রিয়ার কর্ম অন্নম। অন্নম। তাহলে এই যে চন্দ্র, এটাও তো একটা কর্ম, চন্দ্রটাও কিন্তু কর্ম। এটা হচ্ছে দৃশ, এই যে দৃষ্টয়া আছে, দৃষ্টয়া, এটা দৃশ ধাতুর কর্ম। এই দৃশ ধাতুর কর্ম হচ্ছে চন্দ্র, খাদ ধাতুর কর্ম হচ্ছে অন্ন, দৃশ ধাতুর কর্ম হচ্ছে চন্দ্র। ঠিক আছে, কি দেখছি? চাঁদকে দেখছি। বা কি দেখে? দৃষ্টয়া মানে দেখে, দৃষ্টবা মানে দেখে, কি দেখে? চাঁদ দেখে। দৃশ ধাতুর কর্ম হচ্ছে চন্দ্র। তেমনি আমার বক্তব্য, এই যে সিদ্ধান্ত কৌমুদি এখানে কর্ম, কিন্তু কোন ধাতুর? এটা হচ্ছে রচ ধাতু, রচ, রচ ধাতু। এই রচ ধাতুর কর্ম হচ্ছে সিদ্ধান্ত কৌমুদি। আর এই সিদ্ধান্ত কৌমুদি হচ্ছে বিশেষ্য, সিদ্ধান্ত কৌমুদি বিশেষ্য। এর বিশেষণ হচ্ছে ইয়ম, এটা হচ্ছে বিশেষণ, মাথায় রাখবে, বিশেষণ। আর এটা হচ্ছে বিশেষ্য। কারণ যদি বলা হয় যে এই বালকটি, এই বালকটি, এখানে বিশেষ্য কোনটা? এই বালকটি, বিশেষ্য কোনটা? বালক, বালকটি। বালকটি। আর বিশেষণ কোনটা? এই, এই, এটা হচ্ছে বিশেষণ। কারণ বিশেষণ কাকে বলে? বিশেষণ তাকেই বলে যে বিশেষ্যকে নির্দেশ করে, যে বিশেষ্যকে নির্দেশ করে সেই হচ্ছে বিশেষণ। আমি যে এই বলছি, এই পদের দ্বারা কাকে নির্দেশ করছি? সেই তো বালকটিকেই তো নির্দেশ করছি। তাই বালকটা হচ্ছে বিশেষ্য, আর এইটা হচ্ছে বিশেষণ। তেমনি ইয়ম সিদ্ধান্ত কৌমুদি বা ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি, ইয়ম ইতি বিশেষণ, বিশেষণ পদম, বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদি ইতি বিশেষ্য পদম। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে মুনিত্রয়ম, এটাও কর্ম। দেখো, মুনিত্রয়ম কর্ম, কিন্তু কার কর্ম? নমস্কৃত্য। এটা ক্রি ধাতুর কর্ম, ক্রি ধাতু, ক্রি ধাতুর কর্ম হচ্ছে এখানে হচ্ছে মুনিস্কৃত, এই মুনিত্রয়ম। ঠিক আছে, ক্রি ধাতুর কর্ম হচ্ছে মুনিত্রয়ম। এটা তদুক্তিহি, ভেবে দেখো, মতি শব্দ, মতি, মতি শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হয়? মতি শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হবে? জানা আছে? মুখস্থ আছে? এটা মতিন। না না, লিখেছি দেখো, আমি লিখেছি দেখো স্ক্রিনে। মতি, আচ্ছা, মতি। নদী শব্দের মতন হবে? হ্যাঁ, কি বলছো? নদী শব্দের মতো হবে? নদী শব্দের মতো হবে না, নদী তো দীর্ঘই কারান্ত, আর মতি হচ্ছে হ্রস্বই কারান্ত, হ্রস্ব ইকারান্ত। মতিহি মতি মতয়ঃ। এই তো আমি স্ক্রিন যে শেয়ার করছি, দেখতে পাচ্ছ না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তাই তো মতিহি মতি মতয়ঃ, মতিম মতি মতিহি, এটা দ্বিতীয়ার বহুবচন। তার মানে এই যে উক্তিহি, দেখো এখানে ছেদরা করলে হবে এরকম যে তদুক্তিহি, তো এটা ভাঙলে হবে তদ উক্তিহি, তদ উক্তিহি। এই যে উক্তিহি, তাহলে এটা কোন বিভক্তি? এটা উক্তিহি, দ্বিতীয়ার বহুবচন। দেখো মতিহি আছে, দ্বিতীয়ার বহুবচন, তেমনি উক্তিহি দ্বিতীয়ার বহুবচন, মানে এটাও কর্ম। কর্মে দ্বিতীয়া হয়, কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়, অতএব এখানে দ্বিতীয়া আছে, উক্তিহি দ্বিতীয়া আছে, অতএব এটাও কর্ম। তাহলে এর ক্রিয়া কোনটা? যে পরিভাব্য, পরিভাব্য ক্রিয়ার কর্ম হচ্ছে উক্তিহি। তাহলে একবার বলো তো, রচ ধাতুর কর্ম কোনটা? রচ ধাতুর কর্ম বৈয়াকরণ কৌমুদি, সিদ্ধান্ত কৌমুদি। সিদ্ধান্ত কৌমুদি। আচ্ছা, তত্র পরিভাব্য এর কর্ম কোনটা?
তদুক্তি। উক্তি, তদুক্তি নয়, উক্তি, উক্তি। আর মুনিত্রয়ম এর ক্রিয়া কোনটা, বা নমস্কৃত্য এর কর্ম কোনটা? মুনিত্রয়ম। মুনিত্রয়ম, ঠিক আছে। এরপর দেখো আমরা প্রত্যেকটা পদকে নিয়ে একটু আলোচনা করব। প্রত্যেকটা পদ, আমরা একটা বাক্য জানি, মানে একটা অনেক ক্ষেত্রে আমরা বাক্য শুনেছি, প্রসিদ্ধ বাক্য, প্রসিদ্ধ বাক্য দেখবে ব্রাহ্মণরা যখন যখন মন্ত্র পড়েন তখন বলে না যে নমঃ শিবায়, এরকম বলে না? নমঃ শিবায় বা নমঃ বিষ্ণবে, এরকম বলে তো, না বলে না? হ্যাঁ বলে। বা শিবায় নমঃ বা অগ্নয়ে নমঃ নমঃ বা বায়বে নমঃ, এরকম বলেন দেখবে। এটা কেন হয়? এই যে শিবায়, বা এটা শিবায় কোন বিভক্তি? এখানে শিবায় কোন বিভক্তি? চতুর্থী। চতুর্থী, শিবায় চতুর্থী বিভক্তি, ঠিক আছে। একটা সূত্র আছে, নমঃ নমঃ স্বস্তি স্বাহা, নমঃ স্বস্তি স্বাহা স্বধা অলং বষট যোগাচ্চ, একটা সূত্র আছে, ওইটি জাস্ট ভেঙে দিচ্ছি। নমঃ স্বস্তি স্বাহা স্বধা অলং বষট, বষট, ঠিক আছে। কি অর্থ? নম প্রভৃতি নম প্রভৃতি শব্দের যোগে যাকে নমস্কার করা হয় তাতে চতুর্থী বিভক্তি হবে। তাহলে নম প্রভৃতি শব্দের যোগে যাকে নমস্কার করা হয় তাতে চতুর্থী বিভক্তি হবে। তাহলে ভেবে দেখো, এই বাক্যেতে নমঃ এই পদের ব্যবহার আছে, নমঃ এই শব্দের ব্যবহার আছে, এবং কাকে নমস্কার করা হচ্ছে? শিবকে। তাই যাকে নমস্কার করা হয় তাতে চতুর্থী বিভক্তি, তাই শিবায় করা হয়েছে। পরবর্তী বাক্যে অগ্নয়ে নমঃ নমঃ পদের ব্যবহার করা হয়েছে, এবং তারপরে যাকে নমস্কার করা হচ্ছে মানে অগ্নিকে, তাই তাতে চতুর্থী করা হয়েছে, অগ্নয়ে করা হয়েছে। একইভাবে বায়ুকে নমস্কার করার জন্য বায়বে করা হয়েছে। তার মানে যাকে নমস্কার করা হয় তাতে কোন বিভক্তি হবে? যদি নমঃ শব্দের ব্যবহার থাকে চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। সমস্যাটা কোথায় দেখো, কাকে নমস্কার করছে এখানে? মুনিত্রয়। তাহলে ভেবে দেখো, মুনিত্রয়ম নমস্কৃত্য, এখানে কোথায় কোন বিভক্তি হওয়ার কথা ছিল? ভেবে দেখো, বলো কোথায় কোন বিভক্তি হওয়ার কথা? এখানে নমঃ পদের ব্যবহার আছে, নমঃ পদের ব্যবহার আছে, হ্যাঁ কি না? এই আছে। এই বাক্যটায় নমঃ পদের ব্যবহার আছে, হ্যাঁ কি না? আছে তো? হ্যাঁ আছে। আছে স্যার। এবং কাউকে নমস্কার করা হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে যাকে নমস্কার করা হচ্ছে তাতে কোন বিভক্তি হওয়ার কথা? চতুর্থী। চতুর্থী হওয়ার কথা। তার মানে মুনিত্রয়ায় নমস্কৃত্য এরকম হওয়ার কথা কি? হ্যাঁ। এরকম হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু ধরো এরকম বলা হলো
এই যে তার মানে এখানে যা বুঝলাম, এই যে নমঃ শব্দের যোগে যেহেতু মুনিত্রয়কে নমস্কার করা হচ্ছে, তাই মুনিত্রয় পদে চতুর্থী বিভক্তি হওয়ার কথা। যেহেতু নমঃ শব্দের যোগে কোন সূত্র দিয়ে হবে? এই যে এটা নমঃ স্বস্তি স্বাহা স্বধা অলং বসতি যোগাচ্ছ, এই সূত্র দিয়ে। ঠিক আছে। আর একটা আছে কি, ধরো এই যে বললাম, বাক্যটা কোথায় গেল, যে বললাম না যে যে ধরো বললাম যে অহম কার্যম কৃত্বা গৃহম গচ্ছামি, অহম কার্যম কৃত্বা গৃহম গচ্ছামি। তাহলে এখানে গম ধাতুর কর্ম কোনটা? গম ধাতুর কর্ম কোনটা? গৃহম। গৃহম হচ্ছে গম ধাতুর কর্ম। আর কৃ ধাতুর কর্ম কোনটা? কার্যম। কার্যং। তুমি এটা কি একইভাবে ভাবো, অহম কার্যম অহম কার্যম সংকৃত্য গৃহম গচ্ছামি। এখানেও তো সেই দেখো একই, এখানে তোয়া প্রত্যয় আছে, এখানে লিয়প প্রত্যয় আছে, ক্রিয়াটা একই আছে, ক্রিয়ায় কোনো চেঞ্জ হয়নি। এটা হচ্ছে তোয়া প্রত্যয়, এটা লিয়প প্রত্যয়, একই অর্থ। তাহলে এখানে গচ্ছামি এর অর্থ কি? এই গচ্ছামি বা গম ধাতু এর কর্ম কোনটা? গম ধাতুর কর্ম গৃহম। গৃহম। সংকৃত্য এই ক্রিয়াপদের কর্ম কোনটা? কার্যম। কার্যং। এখানে ভেবে দেখো, এই যে এখানে একটা কৃত্য লুকিয়ে আছে, কৃত্য দেখো সেম, দেখো এখানেও কৃত্য ছিল, এই যে কৃত্য জাস্ট আলাদা কৃত্য ছিল। এই কৃত্য এর কর্ম কোনটা? কৃত্য কৃ ধাতুর কর্ম কোনটা এখানে? কার্যম। কার্যম। তাহলে এই যে এখানে ক্রি আছে, এর কর্ম কোনটা হবে? নমস্কৃত্য এই যে ক্রি আছে, ধাতু আছে, এর কর্ম কোনটা হবে? মুনিত্রয়ম। নম। মুনিত্রয়ম। নম একটা শব্দ, দেখো এই যে এটাকে ভাঙো, যে এইখানটাকে ভাঙো, এখানটাকে দেখো, এই যে কৃত্য এর কর্ম কোনটা হবে? এটা হবে, হ্যাঁ, মুনিত্রয়ম। মুনিত্রয়ম হবে। তার মানে ভেবে দেখো, কৃত্য এখানে যে ক্রি ধাতু আছে, তার কর্ম হচ্ছে মুনিত্রয়। আর কর্মে কোন বিভক্তি হবে? প্রথমা দ্বিতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী কোনটা হবে? কর্মে কোন বিভক্তি? কর্মে দ্বিতীয়া। দ্বিতীয়া। তার মানে ক্রি ধাতুর কর্ম হচ্ছে মুনিত্রয়, তাই এখানে দ্বিতীয়া প্রাপ্তি আছে। আবার নমঃ শব্দ যোগে নমঃ শব্দের যোগ থাকায় এবং মুনিত্রয়কে নমস্কার করার জন্য এখানে নমস্বস্তি স্বাহা স্বধালং বসতি যোগাচ্ছ, এই সূত্রানুসারে এখানে আবার চতুর্থীয় প্রাপ্তি আছে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? তো তাহলে এখানে মুনিত্রয়াও দিলেও ঠিক হবে? আগে আগে যেটা বললাম সেটা বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো আমাকে। স্যার আরেকবার বোঝাতে হবে। বললাম যে ক্রি ধাতুর কর্ম হিসেবে, ক্রি ধাতুর কর্ম হচ্ছে মুনিত্রয়, আর কর্মে দ্বিতীয়া বিভক্তি হবে, কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়। অতএব ক্রি ধাতুর কর্ম হচ্ছে মুনিত্রয়, তাই কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে মুনিত্রয় পদে, মানে কর্মে দ্বিতীয় বিভক্তির প্রাপ্তি আছে মুনিত্রয় পদে। আবার অন্য দিক থেকে এই যে নমস যে পদটা আছে, নমঃ, এই নমস শব্দযোগে যাকে নমস্কার করা হয় তাতে চতুর্থী বিভক্তি হয়। এই দৃষ্টিকোণ থেকে নমস শব্দের যোগে এখানে চতুর্থী বিভক্তির প্রাপ্তি আছে, মানে মুনিত্রয় পদে একসঙ্গে দুটো বিভক্তির প্রাপ্তি আছে। বোঝা গেল হ্যাঁ কিনা? মুনিত্রয় পদে হ্যাঁ স্যার। একই সঙ্গে হ্যাঁ। দুটো বিভক্তির প্রাপ্তি আছে। কোন কোন বিভক্তি? দ্বিতীয়া আর চতুর্থী। দ্বিতীয় এবং চতুর্থী।
দ্বিতীয় বিভক্তি কি হিসেবে, না ক্রি ধাতুর কর্ম হিসেবে। আর চতুর্থী বিভক্তি কি হিসেবে, নমস শব্দ যোগে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? হুম। এই যে হ্যাঁ স্যার। এই যে ধরো এই যে গচ্ছামি গম ধাতু, তার কর্ম কোনটা? গৃহং। গৃহম। এটাকে বলা হয় কারক বিভক্তি। মানে গম ধাতুর কর্ম হচ্ছে গৃহ, এটা হচ্ছে কারক বিভক্তি। মানে গম ধাতুর দৃষ্টিকোণ থেকে, গম ধাতুর দৃষ্টিতে কর্ম হচ্ছে গৃহ বা গৃহ হচ্ছে কর্ম। গম ধাতুর দৃষ্টিতে গৃহ হচ্ছে কর্ম, আর কর্ম একটা কারক, আর সেই কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। মানে এই যেখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে, এটা কিসে দ্বিতীয় বিভক্তি? এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, মানে এটা হচ্ছে কারক বিভক্তি। এই যে দ্বিতীয় বিভক্তি, এটা হচ্ছে কারক বিভক্তি। কেন আবারও বলছি, এখানে গম ধাতুর কর্ম হচ্ছে গম ধাতুর, গৃহটা হচ্ছে গম ধাতুর কর্ম, গৃহটা হচ্ছে গম ধাতুর কর্ম। কর্ম এক প্রকার কারক, অতএব গৃহেতে কর্মকারকে দ্বিতীয়া হয়েছে, তাই গৃহটাকে বলতে হবে কারক বিভক্তি, গৃহটাকে বলতে হবে কারক বিভক্তি। ঠিক আছে। আর অন্য দিক থেকে কোনো বিশেষ শব্দযোগে যেখানে কোনো বিভক্তি হয়, কোনো বিশেষ শব্দযোগে যেখানে কোনো বিভক্তি হয় তাকে বলে উপপদ বিভক্তি। কোনো বিশেষ শব্দযোগে বলতে, দেখো এই যে বললাম যে নমঃ শিবায় বা শিবায় নমঃ, এখানে এই যে শিবায় পদে চতুর্থী হচ্ছে, দেখো এই দুটোর মধ্যে পার্থক্য দেখো। এই যে এখানে প্রথমে গৃহ এর কর্মকারক সংজ্ঞা হয়, তারপরে দ্বিতীয় বিভক্তি হয়। মানে এখানে বিভক্তিটা আসে, গৃহপদে দ্বিতীয় বিভক্তি হয়েছে, কিন্তু প্রথমে কারক সংজ্ঞা হয়েছে, কারক সংজ্ঞা হয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে। আর এখানে নমস শব্দ যোগে ডাইরেক্ট চতুর্থী বিভক্তি হয়ে গেছে। এখানে কিন্তু কারককে ভায়া হয়ে হয়নি, মানে কারক সংজ্ঞা হয়নি। নমস শব্দ যোগে ডিরেক্ট চতুর্থী বিভক্তি হয়ে গেছে, এখানে মাঝে কারক সংজ্ঞা হয়নি। এটা হচ্ছে পার্থক্য। বোঝা গেল হ্যাঁ কি না? নমস শব্দ যোগে যাকে নমস্কার করা হয় সেখানে চতুর্থী বিভক্তি হয়ে যায়। বোঝা গেল হ্যাঁ কি না? না স্যার, আরেকবার বলুন। দেখো এই যে এখানে বলতে এই যে গচ্ছামি, গম ধাতুর কর্ম কোনটা? গৃহং। গৃহম। তার মানে গৃহ হচ্ছে কর্মকারক, গৃহ হচ্ছে, তাই তো? গৃহ হচ্ছে কি? গৃহ হচ্ছে কর্মকারক, কর্মকারক। গৃহ হচ্ছে কর্মকারক। সেই কর্মকারক কর্মকারক হওয়ার পরে সেই কর্মকারকে দ্বিতীয়া হয়েছে। মানে গচ্ছামি গম ধাতুর কর্ম হচ্ছে গৃহ, অতএব গৃহ আগে কর্মকারক হয়েছে, কর্মকারক হওয়ার পরে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এটা বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, চতুর্থী বিভক্তি হয় কোন কারকে জানা আছে? চতুর্থী বিভক্তি কোন কারকে হয়? সম্প্রদান কারক। সম্প্রদানে চতুর্থী। ঠিক আছে, সম্প্রদান কারকে চতুর্থী হয়। তার মানে কি, দেখো আগে তোমাকে সম্প্রদান কারক হতে হবে, তারপরে চতুর্থী বিভক্তি হবে। মানে কোনটা আগে? আগে কারক। ঠিক আছে, আগে কারক তারপর বিভক্তি, সেই জন্য বলে কারক বিভক্তি। মানে আগে কারক, যে কারক হবে সেই অনুসারে বিভক্তি হবে। দেখো এখানে গৃহটা আগে কর্ম হলো, কর্ম একটা কারক, আর সেই কর্মকারকে দ্বিতীয়া হয়েছে। বোঝা গেল এখানে? কিন্তু এখানে কি হয়েছে, এই যে নমস শব্দ যোগে কি হয়? চতুর্থী বিভক্তি হয়।
কোথায় হয়? সরি, নমস শব্দ যোগে চতুর্থী হয়। হ্যাঁ, নমস শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়। কোথায় হয়? যাকে নমস্কার করা হয়, যাকে নমস্কার করা হয় তাতে চতুর্থী বিভক্তি হয়। দেখো এখানে কি বলেছে যে আগে সম্প্রদান কারক হয় তারপরে চতুর্থী হবে, বলেছে কি? না। মানে এখানে কারক সংজ্ঞাটা হচ্ছে না, এখানে ডিরেক্ট বিভক্তি হয়ে যাচ্ছে। কি বললাম বোঝা গেল? মানে আগের উদাহরণটাই হচ্ছে আগে কারক হচ্ছে, এটা কর্মকারক হচ্ছে, কর্মকারক হওয়ার পরে দ্বিতীয়া হচ্ছে, কিন্তু এখানে নমস শব্দ যোগে একবারে সরাসরি বিভক্তি হয়ে যাচ্ছে, এখানে কারকে লিঙ্কে যাচ্ছে না, কারকে যাচ্ছে না। মানে এখানে নমস শব্দের যোগেই এই শিবপদে চতুর্থী হয়েছে। তাই দেখো বলছে যে কোনো বিশেষ শব্দ যোগে যেখানে কোনো বিভক্তি হয়, কোনো বিশেষ শব্দ যোগে, বিশেষ শব্দ কোনটা? নমঃ, ঠিক আছে, বিশেষ শব্দ নমঃ। আর সেই নমঃ শব্দের যোগে কোথায় চতুর্থী হয়েছে? কোথায় চতুর্থী বিভক্তি হয়েছে? নমঃ শব্দের যোগে চতুর্থী বিভক্তি কোথায় হয়েছে? শিবায়তে। শিবায়তে। অতএব এখানে শিবায় এটা হচ্ছে উপপদ বিভক্তি। কি বললাম বোঝা গেল? শিবায় এটা হচ্ছে উপপদ বিভক্তি। দেখো শিবায় এটা চতুর্থী বিভক্তি, এক প্রকার তো বিভক্তি। শিবায় এটা শিবায় এটা তো এক প্রকার বিভক্তি। কোন বিভক্তি? চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তিটাও তো এক প্রকার বিভক্তি, তাই এটাকে নাম দেওয়া হয়েছে উপপদ বিভক্তি। কেন উপপদ বিভক্তি? না, এটা হচ্ছে বিশেষ শব্দ যোগে হয়েছে বলে, বিশেষ শব্দ যোগে হয়েছে তাই। কি বললাম বোঝা গেল? বিশেষ শব্দ যোগে হচ্ছে। কোন শব্দের যোগে? নমঃ শব্দের যোগে। একটা লাইন আছে, তার মানে এখানে যা বুঝলাম, এই যে নমঃ শব্দ যোগে এখানে যে চতুর্থী বিভক্তির প্রাপ্তি হচ্ছে এটা হচ্ছে উপপদ বিভক্তি। আর ক্রি ধাতুর দৃষ্টিতে এখানে যে কর্ম কারক হয়ে দ্বিতীয় বিভক্তির প্রাপ্তি হচ্ছে এটা হচ্ছে কারক বিভক্তি। দেখো কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? নমঃ শব্দের যোগে মুনিত্রয় পদে যে চতুর্থী বিভক্তি প্রাপ্তি হচ্ছে এটা হচ্ছে উপপদ বিভক্তি, এবং ক্রি ধাতুর কর্ম হিসেবে এবং তাতে যে দ্বিতীয়া হচ্ছে এই দ্বিতীয় বিভক্তি এটা হচ্ছে কারক বিভক্তি। বোঝা গেল? হ্যাঁ কি না? মুনিত্রয় পদে দুটো বিভক্তি। হ্যাঁ বোঝা গেছে? হুম, এতদূর বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার ভেবে দেখো, একটা পংক্তি আছে যে উপপদ বিভক্তে হে কারক বিভক্তি বলিয়াসি। মানে মুনিত্রয় পদে দুটো বিভক্তির কিন্তু প্রাপ্তি আছে, দ্বিতীয়ারও প্রাপ্তি আছে, চতুর্থীরও প্রাপ্তি আছে, কিন্তু এখানে বলছে যে এর অর্থ হচ্ছে যে উপপদ বিভক্তি অপেক্ষা উপপদ বিভক্তে হে, এর অর্থ হচ্ছে যে উপপদ বিভক্তি অপেক্ষা কারক বিভক্তি অধিক বলবতী। উপপদ বিভক্তি অপেক্ষা কারক বিভক্তি অধিক বলবতী। তাহলে যেটা দুর্বল তাকে সরিয়ে দিয়ে যেটা বলবতী সে তো বসবে। তাহলে এখানে কোন বিভক্তিটা অধিক বলবতী? উপপদ না কারক বিভক্তি? কারক বিভক্তি। কারক বিভক্তি। তাহলে কারক বিভক্তি কোনটা? দ্বিতীয়টা না চতুর্থীটা? দ্বিতীয়টা। তাই দ্বিতীয় হয়েছে। দেখো প্রথমে সমস্যা তারপরে সমাধান। বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ। বোঝা গেছে তো? কারোর কোথাও ডাউট আছে? পরবর্তী দেখো আমরা পেয়েছি তদুক্তিহি পরিভাব্যে চ।
তদুক্তিহি পরিভাব্য, এটা যেমন ধরো যদি বলা হয় যে রাজপুরুষঃ, এর ব্যাস বাক্য কি হবে? রাজপুরুষঃ জানা আছে? স্যার রাজ্ঞ পুরুষ। রাজ্ঞঃ পুরুষঃ। ঠিক একই রকম এর তদুক্তিহি, এটাও এর এর ব্যাস বাক্য কি হবে বলতো? এর ব্যাস বাক্য হবে তেষাম উক্তিহি, তেষাম উক্তিহি তদুক্তিহি, তেষাম উক্তিহি তদুক্তিহি। ঠিক আছে, এখন তেষাম বলতে কেষাম, এ তেষাম বলা হয়, তেষামটা কাদের? স্যার মুনিত্রয়। দেখো বলছি, এই তেষাম পদের দুটো অর্থ। তেষাম পদের দুটো অর্থ, ঠিক আছে? একটা হচ্ছে পূর্বাচার্যানাম, মুনিত্রয়ানাম। দ্বিতীয় অর্থ হচ্ছে মুনিত্রয়ানাম, আর প্রথম অর্থ হচ্ছে পূর্বাচার্যানাম। এগুলো লিখতে হবে, ঠিক আছে? তেষাম বলতে মানে তাদের, উক্তি মানে কি? উক্তি মানে হচ্ছে বচন। উক্তি মানে সিদ্ধান্ত, সিদ্ধান্ত সমূহকে। আচ্ছা, এই যে পরিভাব্য আছে, এই পরিভাব্য পদের দুটো অর্থ। পরিভাব্য পদের ডবল মিনিং আছে, ঠিক আছে? এর কি অর্থ? এর একটা হচ্ছে খণ্ডনম কৃত্বা, আর হচ্ছে বিচারয়িত্বা। পরিভাব্য পদের দুটো অর্থ, ঠিক আছে? প্রসঙ্গ হচ্ছে, আমরা এখন কোন গ্রন্থ পড়ছি? আমরা এখন কোন গ্রন্থ পড়ছি? সিদ্ধান্ত কৌমুদী। সিদ্ধান্ত কৌমুদী। সিদ্ধান্ত কৌমুদীর রচয়িতাকে? দীক্ষিত। ভট্টজি দীক্ষিত, তাই তো? সিদ্ধান্ত কৌমুদীর রচয়িতা ভট্টজি দীক্ষিত। এই ভট্টজি দীক্ষিত যখন সিদ্ধান্ত কৌমুদী রচনা করছেন, সিদ্ধান্ত কৌমুদী রচনা করার পূর্বে তিনি অনেক অনেক গ্রন্থ অধ্যয়ন করেছিলেন। কীরকম গ্রন্থ? প্রথমত তিনি অষ্টাধ্যায়ী পুরো অধ্যয়ন করেছেন, একবার নয় কয়েকবার পড়েছেন। তার সঙ্গে বার্তিক গ্রন্থ পড়েছেন, তার সঙ্গে মহাভাষ্যকে তিনি 18 বার পড়েছিলেন। সম্পূর্ণ মহাভাষ্যটা তিনি 18 বার পড়েছিলেন। তারপরে তিনি সিদ্ধান্ত কৌমুদী রচনা করছেন, ঠিক আছে? তাহলে কি কি পড়েছেন? পাণিনির অষ্টাধ্যায়ী, কাত্যায়নের বার্তিক গ্রন্থ এবং পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থ তিনি অধ্যয়ন করেছেন, ঠিক আছে? দেখো, আমরা পাণিনীয় যে ব্যাকরণ সেটা পড়ি, তার মানে এই নয় যে পাণিনি একমাত্র বৈয়াকরণ, এটা কিন্তু নয়। পাণিনির পূর্বেও কিন্তু অনেক বৈয়াকরণ আছেন। পাণিনির পূর্বেও 9টা বৈয়াকরণ আছেন, মানে 9টা ব্যাকরণ আছে, এটা ভাবো। পাণিনির পূর্বেও অনেক 9টার মতো ব্যাকরণ আছে। ইন্দ্র, চান্দ্র, কাশ, কৃৎস্ন, আপিশলি, শাকটায়ন, গার্গীয়, হ্যাঁ, এরকম
9টা বৈয়াকরণ আছেন এবং 9টা ব্যাকরণও আছে। ভট্টজি দীক্ষিত কেবলমাত্র যে এই যে পাণিনির অষ্টাধ্যায়ী আর এদিকে যে বার্তিক গ্রন্থ এবং মহাভাষ্য পড়েছেন এমন নয়, পাণিনির পূর্বে যে সমস্ত বৈয়াকরণ, সেই মানে পাণিনির পূর্বে যারা পূর্বাচার্য তাদেরকে বলা হচ্ছে পূর্বাচার্য, মানে পাণিনির যারা পূর্বে তাদেরকে বলা হচ্ছে পূর্বাচার্য, পাণিনির যারা পূর্বে তাদেরকে বলা হচ্ছে পূর্বাচার্য। তাহলে এই ভট্টজি দীক্ষিত পূর্বাচার্যদের যে গ্রন্থ সেইগুলোও কিন্তু পড়েছেন। এই ভট্টজি দীক্ষিত পূর্বাচার্যদের যে গ্রন্থ সেইগুলোও পড়েছেন এবং মুনিত্রয়ের যে গ্রন্থ সেইগুলোও পড়েছেন। এখন পূর্বাচার্যদের গ্রন্থ পড়ে তিনি এটুকু বুঝতে পেরেছেন যে পূর্বাচার্যদের গ্রন্থে যে সমস্ত সিদ্ধান্তগুলো সেখানে লিপিবদ্ধ করা হয়েছে, কি বললাম, পূর্বাচার্যদের যে ব্যাকরণ গ্রন্থ, সেই সমস্ত ব্যাকরণ গ্রন্থে যে সমস্ত সিদ্ধান্ত সেখানে লিপিবদ্ধ করা হয়েছে, সেই সিদ্ধান্তগুলো যথাযথ সর্বত্র যুক্তিসঙ্গত নয়। পূর্বাচার্যদের যে ব্যাকরণ গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থে যে সমস্ত সিদ্ধান্ত তারা প্রদান করেছেন, সেই সিদ্ধান্তগুলো যথাযথ যুক্তিসঙ্গত নয়, সর্বত্র যুক্তিসঙ্গত নয়। কোথাও কোথাও যুক্তিসঙ্গত, কোথাও কোথাও নয়। কিন্তু মুনিত্রয়ের যে গ্রন্থ, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিকঠাক, যথার্থ। সেই জন্য পূর্বাচার্যদের যে গ্রন্থ এবং সেই গ্রন্থে যে সমস্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলিকে তিনি খণ্ডন করেছেন। দেখো, অন্যয়টা হবে এভাবে, প্রথমে এখান থেকে এখানে যাবে, যে এখান থেকে এখানে এলো যে পূর্বাচার্যানাম যে সিদ্ধান্ত সমূহকে খণ্ডনম কৃত্বা, ঠিক আছে, পূর্বাচার্যদের সিদ্ধান্ত তাদেরকে খণ্ডন করে, দেখো এখানে তেষাম বলতে পূর্বাচার্যানাম, তেষাম বলতে পূর্বাচার্যানাম, তাদের উক্তি, তেষাম নাম পূর্বাচার্যানাম উক্তি মানে সিদ্ধান্ত সমূহকে খণ্ডনম কৃত্বা, এই যে পরিভাব্য মানে খণ্ডনম কৃত্বা। আবার একটা দেখো আছে, সেটা কি বলছে, আর একটা আছে মুনিত্রয়ানাম, তেষাম বলতে মুনিত্রয়ানাম, না মুনিত্রয়ানাম তাদের যে উক্তি, তেষাম মানে মুনিত্রয়ানাম, তাদের যে উক্তি মানে সিদ্ধান্ত সমূহকে, ঠিক আছে, পরিভাব্য মানে বিচারয়িত্বা, মানে বিচার করে। দেখো, তার মানে এই যে ভট্টজি দীক্ষিত, তিনি প্রথমে পূর্বাচার্যদের যে গ্রন্থ, সেই গ্রন্থের যে সিদ্ধান্ত, সেইগুলিকে খণ্ডন করেছেন, এবং খণ্ডন করে এবং এই যে পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি, এই মুনিত্রয়ের যে গ্রন্থ, সেই গ্রন্থগুলির যে সিদ্ধান্ত, সেইগুলিকে ভালো করে বিচার করে এই সিদ্ধান্ত কৌমুদী রচনা করছেন। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা, যা বললাম এতক্ষণে বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ। মানে পুরো ক্লিয়ার? কোথাও জিজ্ঞাসা আছে? না। এই হচ্ছে এটার ইয়ে। আর একটা সমস্যা আছে, সেটাও বলবো এখনই। আচ্ছা, কারোর কোথাও সমস্যা আছে? এটা কে বললাম আমি বুঝতে পারলাম না, তো স্ক্রিন শেয়ার হচ্ছে, আমি বুঝতে পারছি না কে বলছে এটা। তার মানে এত দূর গেল। তাহলে পরিভাব্য পদের কটা অর্থ এবং কি কি? পরিভাব্য পদের কটা অর্থ কি কি? দুটি অর্থ। কি কি? খণ্ডনং কিদবা আর বিরোচয়িতবা।
খণ্ডনম কৃত্বা কৃত্বা কৈরি হ্যাঁ, কৃত্বা ঋত্বিব্যা। আর বিচারয়িত্বা। আচ্ছা, আর একটা কোথায় সমস্যা আছে, দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে আছে ইয়ম। এক জায়গায় বলেছে ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী আছে না? ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী। দেখো এরকম ইংলিশে লেখা হয় না যে দিস ইজ এ বয়, এটার মানে কি? এটি একটি ছেলে এই হয় একটি বালক, বা বালক। ঠিক আছে? হুম, যখন তুমি এটা বলছো তখন বালকটা কোথায় আছে? যে তুমি ঘরে বলছো দিস ইজ এ বয়, আর বালকটা আছে কলকাতায় কোন একটা কলেজে পড়ছে, এইরকম কি বলো? না, তাহলে কি বলো? সামনে থাকলে বলি। মানে সামনে থাকলে বলো। যখন যে বস্তুটাকে তুমি দিস পদের দ্বারা বোঝাচ্ছ, দিস এই পদের দ্বারা তুমি যে বস্তুটাকে বোঝাচ্ছ সেই বস্তুটা তোমার সামনে আছে। ধর বললাম যে দিস ইজ এ গার্ল, সেম, একই, তাই না? এই যে দিস, এটা হচ্ছে যদি সংস্কৃতে করে এরকম হবে যে অয়ম হি বালকঃ আর ইয়ম হি বালিকা। দেখো ইয়ম মানে দিস, ইয়ম বলতে দিস, আর অয়ম বলতেও দিস। যেহেতু বালক পুংলিঙ্গ তাই অয়ম, আর বালিকা যেহেতু স্ত্রীলিঙ্গ তাই ইয়ম। এখানে সিদ্ধান্ত কৌমুদী কোন লিঙ্গ? সিদ্ধান্ত কৌমুদী কোন লিঙ্গ? নদী শব্দের মতো কোন লিঙ্গ হবে? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, তাই এখানে ইয়ম হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা যেটা পড়ছি যে শ্লোকটা, এটা কোন শ্লোক? এটা তো মঙ্গলাচরণ, তাই না? এটা মঙ্গলাচরণ তো? আমার কথা, হ্যাঁ স্যার। মঙ্গলাচরণ কোন গ্রন্থের মঙ্গলাচরণ? কোন গ্রন্থের? সিদ্ধান্ত কৌমুদী। সিদ্ধান্ত কৌমুদী। সিদ্ধান্ত কৌমুদী। তাহলে সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের মঙ্গলাচরণ, তাহলে তখন কি সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থটা রচনা হয়ে গেছে, হ্যাঁ কি না, নাকি শুরু হবে? শুরু শুরু হবে। হবে। মানে রচনা হয়নি কিন্তু, মানে সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থটা গ্রন্থকারের সম্মুখে নেই, ভেবে দেখো। তিনি এখনো রচনা করতে বসেইনি, জাস্ট মঙ্গলাচরণ করছেন, সবেমাত্র মঙ্গলাচরণ করছেন। সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের এখনো অস্তিত্ব নেই, সিদ্ধান্ত কৌমুদী গ্রন্থের কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে এখনো। যদি গ্রন্থটার কোনো অস্তিত্ব না থাকে তাহলে উনি ইয়ম কি করে ব্যবহার করলেন যে ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী? কারণ গ্রন্থটা তো তখন উৎপন্নই হয়নি এখনো। কি বললাম, বোঝা গেল? যে যে সমস্যাটা বললাম বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ, মানে সাপোজ ধরো যে কোনো একটা বস্তু পৃথিবীতে নেই, অথচ বললাম দিস ইজ কোন একটা বালক, সেই বালকটা পৃথিবীতে এখনো উৎপন্ন হয়নি, বললাম দিস ইজ দ্য বালক বা দিস ইজ এ বয়, দিস ইজ এ বয়, মানে এইটা একটা বালক, আর সেই বালকটা পৃথিবীতে নেই। তাহলে সেইখানে কি দিস প্রয়োগটা কি ঠিক না ভুল? সেক্ষেত্রে দিস প্রয়োগটা ঠিক না ভুল? কি বললাম, বোঝা গেল, হ্যাঁ কি না? ভুল। আচ্ছা, যে যে প্রশ্নটা উঠলো বোঝা গেল, হ্যাঁ কিনা? প্রশ্নটা বোঝা গেল, হ্যাঁ কিনা, যেটা বললাম? হ্যাঁ, তাহলে দেখো, যদি যে বস্তুটা পৃথিবীতে নেই তাকে বোঝানোর জন্য যেমন দিস প্রয়োগ করা ঠিক নয়, তেমনি বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী এখনো রচিতই হয়নি, তার কোনো অস্তিত্ব নেই, তাকে বোঝানোর জন্য ইয়ম ব্যবহার করেছেন। তাহলে এটা কি ঠিক না ভুল? ভুল। ঠিক আছে, এই রকম আক্ষেপ তুলেছেন যে তাহলে এটা কিভাবে হয়। তখন গ্রন্থকারের উত্তর দিয়েছেন
বুঝে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো, যখন কোনো গ্রন্থকার কোনো গ্রন্থ রচনা করতে বসেন, গ্রন্থ রচনা করার পূর্বে তিনি কিন্তু অলরেডি গ্রন্থের যে স্ট্রাকচার, মানে প্রথমে কি আলোচনা করবেন, তারপরে কি আলোচনা করবেন, তারপরে কি আলোচনা করবেন, উনি মনে মনে সাজিয়ে নেন। তিনি সম্পূর্ণ মনে মনে সাজিয়ে নেন। মানে গ্রন্থের যে একটা সফট কপি, গ্রন্থটার যে সফট কপি, সেই সফট কপিটা কিন্তু মনে আছে, মানে মনে সম্পূর্ণ সাজিয়ে নেন। আর হার্ড কপি মানে হচ্ছে লেখা, ওটা হার্ড কপি। তাহলে ভট্টজি দীক্ষিতের মনেতে কিন্তু সফট কপিটা আছে, আর হার্ড কপিটা তিনি লিখতে বসবেন। যেহেতু সফট কপিটা মনে আছে, মানে আমার সম্মুখে যে আছে, সাপোজ ধরো বললাম যে দিস ইজ এ বয়, এটা যে বললাম দিস ইজ এ বয়, এটা যখন বলছি সেই বালকটা তো মিনিমাম আমার থেকে 1 হাত দূরে আছে, হ্যাঁ কি না? আমি যাকে বলছি দিস ইজ এ বয়, যে বালকটাকে উদ্দেশ্য করে বলছি সেই বালকটা নিশ্চিত আমার থেকে 1 হাত দূরে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, 1 হাত দূরে আছে। কিন্তু যদি আমার মনেতে কেউ থাকে, তাহলে মনেতে থাকাটা কাছে নাকি ওই 1 হাত দূরে দাঁড়িয়ে থাকাটা কাছে? কোনটা কাছে? মনেতে থাকা মনেতে থাকাটা কাছে। তাহলে এখানে ওই যে ভট্টজি দীক্ষিত, তার মনের মধ্যে গ্রন্থের যে সফট কপি সেটা ছিল, সেই জন্য বলেছেন ইয়ম সিদ্ধান্ত কৌমুদী, ইয়ম বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী। বোঝা গেল? এবারে হ্যাঁ স্যার, বোঝা গেছে। আগের দিন মনে হয় কাউকে বলছিলাম, তোমাদেরকেই না হয়, যে কোনো গ্রন্থ রচনা করতে গেলে মনে হয় যে সিলেবাস ব্যাখ্যা করার সময় বলছিলাম না, যে কোনো গ্রন্থ রচনা করতে গেলে সেখানে 2টো পক্ষ থাকে। কি কি মনে আছে? কি কি পক্ষ? পূর্বপক্ষ আর উত্তরপক্ষ। পূর্বপক্ষ আর উত্তরপক্ষ। এবং উত্তরপক্ষকে কি বলা হয়েছিল? যিনি মানে গ্রন্থকার নিজে, যিনি গ্রন্থকার, তাকে কি বলা হয়েছিল? সিদ্ধান্তী পক্ষ বলা হয়েছিল, সিদ্ধান্তী পক্ষ বা সিদ্ধান্ত পক্ষ। মানে এখানে দেখো, এই যে প্রশ্নগুলো বা আক্ষেপগুলো তুললো, মানে যে আক্ষেপগুলো তুলছিলেন, এরা সব কিন্তু পূর্বপক্ষ তুলছিল। কীরকম আক্ষেপ? প্রথমে বলল যে মুনিত্রয় পদে কি করে আপনি দ্বিতীয়া করলেন? এখানে তো নমস শব্দের প্রয়োগ আছে। নমস শব্দের প্রয়োগ থাকলে যাকে নমস্কার করা হয় সেখানে চতুর্থী হওয়ার কথা। এটা কিন্তু পূর্বপক্ষ আক্ষেপটা করছে। সেই পূর্বপক্ষকে খণ্ডন করে সিদ্ধান্ত পক্ষে উত্তর করলেন যে না, এখানে দ্বিতীয়াই হবে, কারণ এখানে নমস শব্দের যোগে যেমন চতুর্থী প্রাপ্তি আছে, একইভাবে কৃধাতুর কর্ম হিসেবে এখানে দ্বিতীয় প্রাপ্তি আছে। তার 2টো বিভক্তির যুগপৎ প্রাপ্তি আছে। যুগপৎ প্রাপ্তি থাকলে যেটা বলবান সেটা হবে। তাহলে বলবান কোনটা? উপপদ বিভক্তি হে কারক বিভক্তির বলিয়াসি, এই নিয়ম অনুসারে এখানে কারক বিভক্তি অধিক বলবান, সেজন্য কারক বিভক্তি হয়েছে। দ্বিতীয় আক্ষেপ যে পরিভাব্য, এটা কিভাবে হলো? তখন বুঝিয়ে দিলেন যে তেষা মুক্তিহি, এখানে তেষাম পদের 2টো অর্থ আছে, একটা পূর্বাচার্যা নাম, একটা মুনিত্রয়া নাম। এবং পরিভাব্য পদের 2টো অর্থ আছে, একটা খণ্ডনম কৃত্য, একটা বিচারয়িত্ব। তখন এখানে সিদ্ধান্ত দেখালেন। এবং তৃতীয় আক্ষেপ করেছেন যে ইয়ম পদের কীভাবে ব্যবহার করেছেন। তখন বললেন যে না, ইয়ম পদের ব্যবহার করা যায়, হয়তো গ্রন্থটা বাস্তবে নেই, কিন্তু গ্রন্থটা আমার বুদ্ধিতে আছে, বুদ্ধিস্থ হয়ে আছে, সেই জন্য সেটা আরও সন্নিকৃষ্টে আছে, কাছে আছে। এই দৃষ্টিকোণ থেকে সেখানে ইয়ম পদের ব্যবহার যুক্তিসঙ্গত।